রহস্য রোমাঞ্চ, লৌকিক অলৌকিক, গোয়েন্দা গুপ্তধন, ঐতিহাসিক বা রম্য রচনা। বাংলা ও বিশ্ব সাহিত্যের নতুন পুরাতন গল্পগুলিকে আপনার অবসরের সঙ্গী হিসাবে নতুন রূপে আমরা হাজির করি শব্দ গল্প দ্রুমের আসরে। আমাদের আজকের গল্প শেখ ইমরান আলীর লেখা রহস্য গল্প রোমানিয়ার গোলাপ। গল্পটি প্রথম প্রকাশিত হয় ফেব্রুয়ারি 2025 স্বীকৃতি প্রকাশনী থেকে প্রকাশিত লাভ অ্যান্ড থ্রিলার গল্প গ্রন্থটিতে। গল্পটির প্রধান চরিত্র আদ্রিয়ান, এলিনা, অভিব্রত, সৃজিতা ও সৌম। গল্পের সূত্রধর আমি শুভ্রাঞ্জন, গল্প পাঠে ইমরান। শুরু হচ্ছে রোমানিয়ার গোলাপ। রাত 1টা। বৃষ্টি পড়ছে অঝরে, তবে মুষলধারে নয়। ঘুমন্ত শরীরে চলমান শ্বাস প্রশ্বাসের মতো স্বয়ংক্রিয়ভাবে, ধীরে তবে একটানা। বেডরুমের কোণের কাঁচের জানালাটার পাশের টেবিল চেয়ারে বসে টেবিল ল্যাম্পের আলোয় এক মনে লিখে চলেছে অভিব্রত। পিছনে মেঘের গুরুগম্ভীর রহস্যময় গুঞ্জন, সঙ্গে আকাশের কালো পর্দায় বিদ্যুতের চোখ ধাঁধানো শিহরণ। যেন এই রহস্যময় মুহূর্তগুলো উপর থেকে কেউ ক্যামেরাবন্দি করছে। অভিব্রত মাঝে মাঝে বাইরে ল্যাম্পপোস্টের আলোয় বৃষ্টির বিন্দুগুলোর মন মাতানো খেলার দিকে তাকাচ্ছে, তারপর আবার লিখতে থাকছে। পরনে সাদা পাঞ্জাবি পায়জামা, চোখে ভিন্টেজ কালো ফ্রেমের চশমা। পেশায় একটি প্রাত্যহিক সংবাদপত্রের সাংবাদিক। অবশ্য এখনও লেখার বিষয়বস্তু ও নিউজ পেপারের কোনো আর্টিকেল নয়। বৃষ্টির ভেজা গন্ধের মধ্যে সে এক মনে তার ডায়েরিতে লিখে চলেছে কয়েকটি বিশেষ ঘটনা। অভিব্রত জানে না ঘটনাগুলোর কোনো বাস্তব ভিত্তি আছে কিনা, তবে সেগুলো মনে করতে ওর ভালো লাগে। চোখ বন্ধ করলেই যে দৃশ্যগুলো ফুটে ওঠে সেগুলো ওকে আনন্দ দেয়, ভাসিয়ে নিয়ে যায় উৎফুল্লতার এক অকুল সমুদ্রে। আর কতক্ষণ অভি? ছুটির দিনটা একটু ক্ষান্ত না দিলেই নয়। সৃজিতার ঘুম জড়ানো ডাকে কলম থামল অভিব্রতর। সৃজিতা, অভিব্রত স্ত্রী। সৃজিতার পাশেই তার সাবলীল বিচিত্র ভঙ্গিমায় ঘুমিয়ে আছে বছর 5 ছেলে দেবাংশু। ছুটির সারাটা দিন অভিব্রতর বাড়ির পেন্ডিং কাজ আর ছেলের সঙ্গেই কেটেছে। কাল ভোরের ডিউটি নেই, সকাল 10টায় রিপোর্টিং। তাই স্বামী স্ত্রীতে প্রতি সপ্তাহের মতো অনেক রাত পর্যন্ত গল্প করবে বলে অভির অপেক্ষা করতে করতে সৃজিতা কখন ঘুমিয়ে পড়েছে। মেঘের একটা গোঙানির আওয়াজে ঘুম ভেঙেই তাই অভিকে ডেকে উঠল সে। হ্যাঁ, আজকের মতো হয়ে গেছে। স্ত্রীর ডাকে লেখা বন্ধ করে ডায়েরিটা গুছিয়ে রেখে ছোট্ট আলোটা নিভিয়ে দিল অভিব্রত। এখন সময় সেই বহু প্রতীক্ষিত নিদ্রার। হুটারের একটানা মরণ আওয়াজে ঘুম ভাঙল আদ্রিয়ানের। রাশিয়ান বোমারু বিমানগুলো আবার হানা দিতে এসেছে হয়তো। বাইরে বেরোনোর জো নেই, কিন্তু গোটা শরীরের হাড় ভাঙা ব্যথায় কাতর অবস্থা ওর। নাকে আস্তাবলের ভ্যাপসা দুর্গন্ধ আসছে, কানে ঘোড়াদের শ্বাস প্রশ্বাসের মৃদু আওয়াজ। ধীরে ধীরে চোখ খুলল সে। সে এখন কোথায়? মনে মনে বলে উঠল আদ্রিয়ান। পরক্ষণে একটা মিষ্টি সুগন্ধ ওর নাক আর দৃষ্টি আকর্ষণ করল। খড়ের গাদায় লুকোনো ওর বিছানাটা থেকে বাইরের আলোর দিকে ঝাপসা চোখে তাকিয়ে দেখল ভেড়ার পশমের তৈরি একটা গোলাপি গাউনে
চীনামাটির গ্লাসে কোনো রকম গরম পানীয় হাতে দাঁড়িয়ে বছর 18-19 একটি সুন্দর মেয়ে। আদ্রিয়ানের মাথার ডান দিকটা চিনচিন করে উঠল। হ্যাঁ, এবার আস্তে আস্তে সবকিছু মনে পড়ছে ওর। মেয়েটির নাম এলিনা। এলিনা তাহলে সত্যিই ওকে বাঁচিয়ে তুলল। সাল 1944। রোমানিয়ার উত্তর পূর্বে বেসারাবিয়া সীমান্ত, দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষের দিক। প্রাথমিকভাবে নিরপেক্ষ থাকলেও বছর 3 আগে নাৎসি ডিক্টেটরের বারংবার অনুরোধে রোমানিয়ান মার্শাল অ্যান্টনেস্কো শত্রুপক্ষে যোগদান করেছিলেন। সেই থেকেই সোভিয়েত ইউনিয়নের মিত্র আমেরিকা ও গ্রেট ব্রিটেনের এলিট আর্মির বিরুদ্ধে যুদ্ধ চলছে রোমানিয়ান মুক্তিযোদ্ধাদের। যুদ্ধ চলেছে ওডেসা, ক্রিমিয়া, স্তালিনগ্রাদ ও ককেশাস পর্বতে। মরেছে হাজার হাজার রোমানিয়ান মুক্তিযোদ্ধা। তবে শেষ রক্ষা হয়নি। সপ্তাহখানেক আগে সোভিয়েত ইউনিয়ন উত্তর পূর্ব সীমান্ত দখল করে নিয়েছে। দুর্বার গতিতে ঢুকতে শুরু করেছে রাশিয়ান লাল বাহিনী। ঘরে ঘরে ঢুকে এক এক করে শেষ করছে মুক্তিযোদ্ধাদের। সীমান্ত থেকে তাড়া খেয়ে বন্ধু জার্মানদের কোনো সাহায্য না পেয়ে ছত্রভঙ্গ অবস্থায় প্রাণ বাঁচিয়ে পালিয়েছে রোমানিয়ান মুক্তিযোদ্ধারা। আদ্রিয়ানো ওদেরই একজন। বছর 22-এর এক তরতাজা মুক্তিযোদ্ধা। তবে আদ্রিয়ান যুদ্ধ করতে চায়নি। 1 বছর আগের ঘটনা। স্তালিনগ্রাদে চলছে বিধ্বংসী লড়াই, ক্ষমতা দখলের লড়াই। একে একে শূন্য হচ্ছে মায়ের কোল। জার্মান সেনার সংখ্যা কমছে। হিটলার ও মার্শাল অ্যান্টনেস্কো 2 হাত বাড়িয়ে মায়েদের আহ্বান জানাচ্ছেন তাদের ছেলেদের দেশের জন্য উৎসর্গ করতে। আসলে উৎসর্গ নয়, এ ছিল আত্মহত্যার প্ররোচনা। জার্মান সেনারা রোমানিয়ার স্কুল কলেজে ঢুকে রীতিমতো জোর করে উপযুক্তদের সেনায় নিয়ে গিয়ে ভর্তি করছে। মা বোনেদের চিৎকার ও হাহাকার শূন্যে মিশে যাচ্ছে। এরকমই একদিন সদ্য নিযুক্ত ছাপাখানার ক্লার্ক আদ্রিয়ানকে রোমানিয়ার মুক্তিযোদ্ধাদের একদল যুবক তুলে নিয়ে গিয়ে অন্যান্যদের সঙ্গে সেনায় নিযুক্ত করে দিল। যাবার আগে শেষবারের মতো মা মেরির মুখটাও সে দেখতে পেল না। কোনো ট্রেনিং ছাড়াই অবতীর্ণ হলো যুদ্ধক্ষেত্রে। স্তালিনগ্রাদ এক নারকীয় বিভীষিকা, মৃত্যু মিছিলের এক অসীম সমুদ্র, রক্ত আর বারুদের এক যন্ত্রণাময় দুঃস্বপ্ন। অনিচ্ছা সত্ত্বেও রাইফেল ধরল আদ্রিয়ান। প্রায় 1 বছর ধরে ধীরে ধীরে পরিণত হলো এক উৎকৃষ্ট যোদ্ধায়। অন্যান্যদের সঙ্গে সেও যোগ দিল এক উদ্দেশ্যহীন মরণ খেলায়। এভাবে চলতে চলতেই বর্তমান সময় উপস্থিত হলো। ব্রিটিশ, আমেরিকান ও রুশ সেনা একযোগে রোমানিয়ার সীমায় উপস্থিত হলো। জার্মান ও রোমানিয়ান সেনাবাহিনী পিছু হটতে বাধ্য হলো। শুধু তাই নয়, রোমানিয়ার মুক্তিযোদ্ধারা প্রাণ নিয়ে পালিয়ে এলো সীমান্ত থেকে। যুদ্ধ শেষের দিকে। তবে রাশিয়ার লাল বাহিনী ছাড়ার পাত্র নয়। রোমানিয়ান মুক্তিযোদ্ধাদের নিঃশেষ করে ফেলায় এখন ওদের প্রাথমিক কাজ। এলিনাকে দেখার সঙ্গে সঙ্গেই আদ্রিয়ানের সমস্ত দৃশ্যগুলো স্মৃতির প্রেক্ষাপটে এক এক করে ভেসে উঠল। অতি কষ্টে দিন চালানো মা মেরি কিভাবে বছরখানেক আগে সেদিন ওকে টিফিনে প্যানকেক বানিয়ে দিয়েছিল। যোদ্ধার পোশাকে আয়নায় নিজেকে দেখার সময় কিভাবে মায়ের মুখটা আয়নায় ভেসে উঠেছিল। স্তালিনগ্রাদে 1 বছর 16-17 রুশ সৈনিকের বুকে রাইফেলের ছুরিটা সজোরে গোঁজার পর কিভাবে সে ডুকরে কেঁদে উঠেছিল। কিভাবে 3-4 আগে 4 জন রুশ সৈন্যর হাত থেকে সে পালিয়ে বেঁচেছিল। বিনিদ্র অনাহার আর গুলির আঘাত নিয়ে প্রায় 20 মাইল পথ চলার পর এক গাছতলায় অজ্ঞান হয়ে পড়েছিল। 2 দিন আগে জ্ঞান ফিরলে ও প্রথম এলিনা আর তার মাকে দেখেছিল। কিভাবে রুশ সেনার চোখ এড়িয়ে ঘোড়ার আস্থা বলে ওরা ওকে লুকিয়ে রেখেছিল, এসবই ওর মনে পড়ল। আগের দিন রাতেই এলিনা অনেকক্ষণ ধরে ওর মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল। এলিনার স্পর্শে আদ্রিয়ানের মনে কিরকম যেন প্রিয়জনের একটা অনুভূতি জেগেছিল। তবে মুখে কিছু বলতে পারেনি।
সুপ্রভাত। এলিনার মিষ্টি গলা আর সঙ্গে বেল ফুলের একটা অদ্ভুত সুগন্ধে সম্বিত ফিরল আদ্রিয়ানের। দুই হাতে ভর দিয়ে ও কিছুটা উঠে বসল। সুপ্রভাত এলিনা। আরে, তুমি আমার নাম জানলে কি করে? বারে 4 দিন ধরে তোমরা আমার এত সেবা করছো, আমাকে প্রায় সারিয়েই তুলেছ, আর আমি এটুকু জানবো না? খুব ভালো কথা। এখন এই কফিটা খেয়ে নাও দেখি, সঙ্গে বাটার কুকিজ, আমার বানানো। ও হ্যাঁ, তোমার নামটা তো জানা হয়নি। আদ্রিয়ান। আদ্রিয়ান, দারুণ নাম। আমি এলিনা। ইস, ওটা তো তুমি আগেই জানো। যাক, এখন কেমন লাগছে আদ্রিয়ান? বেশ ভালো। তোমার বাঁ কাঁধের পাশে বোধহয় গুলি লেগেছিল, অনেকটা মাংস উঠে গেছে। চিন্তা করো না, আমি আর মা ড্রেসিং করে দিয়েছি। চিন্তা করছিও না। আচ্ছা এলিনা, তোমার বাবা? বাবা নেই। ও, মাফ করবে, আমি খুবই দুঃখিত। যুদ্ধে কি? আমি দুঃখিত নই, বাবাকে আমি দেখিনি। শুধু মায়ের ট্রাঙ্কে একটা ছবি আছে, ওটাকেই বাবা বলে জানি। যাকগে, ছাড়ো ওসব কথা, কফিটা খেয়ে নাও। আদ্রিয়ান কফির পেয়ালায় চুমুক দিল। শীত শেষ হয়ে গেছে। বসন্তের সকালে গরম কফিতে চুমুক দিয়ে আদ্রিয়ানের শরীর ও মন চাঙ্গা হয়ে উঠতে লাগলো। চারিধারে খড়ের গাদার মধ্যে আদ্রিয়ানের জন্য একটা মাঝারি সাইজের বিছানা পাতা। ওরই উপর এসে বসল এলিনা। এক মনে আদ্রিয়ানের কফি খাওয়া দেখতে থাকলো, আর মাঝে মাঝে মুচকে হাসতে থাকলো। আদ্রিয়ান ঈষৎ লজ্জা পেল। কফির কাপটা নামিয়ে রেখে ও জিজ্ঞাসা করল, বাড়িতে আর কি আছে? আর কেউ নেই গো, শুধু আমি আর মা। এলিনার কথায় কেমন যেন একটা আপন আপন ভাব লাগে। এলিনার মতো আদ্রিয়ানও শৈশবে পিতৃহারা। তবে এলিনা জন্ম থেকেই বাবাকে না দেখতে পাওয়ায় ওর মনে বাবাকে নিয়ে সেরকম কোনো বিশেষ দুঃখ দেখা গেল না। এলিনার হাসি খুশি মুখের দিকে তাকালে আদ্রিয়ানের মনে কিরকম যেন একটা অদ্ভুত প্রশান্তি ছায়া বিস্তৃত হয়। যুদ্ধ বিধ্বস্ত জীবনে এ অনুভূতি আদ্রিয়ান আগে কখনো পায়নি। এলিনার মুখরিত গালের গভীর টোল, বাদামি চুল আর নীল চোখ, বাঁকানো রক্তিম ঠোঁটের সুমধুর হাসি আদ্রিয়ানকে অন্য এক জগতে নিয়ে চলে যায়। এই যে, এলিনার গলায় সম্বিত ফিরল আদ্রিয়ানের। এলিনার মুখের দিকে তাকিয়ে ওর মুখরিত উচ্ছ্বসিত আর মধুর কথোপকথন শুনতে শুনতে ওর মধ্যেই হারিয়ে গিয়েছিল আদ্রিয়ান। কফির কাপটা তুলে নিয়ে এলিনা বলে উঠল, আমার সম্বন্ধে তো বললাম, এবার তোমারগুলো শুনি। কিছুক্ষণ চুপ থেকে একটা দীর্ঘশ্বাস নিয়ে আদ্রিয়ান বলল, আমার ইতিহাস বলতে সেরকম কিছুই নেই। বর্তমানে একজন রোমানিয়া মুক্তিযোদ্ধা, ককেসাসে মেরেছি 25, স্থালিনগ্রাদে তো অকুন্তি, খালি করেছি অনেক মায়ের কোল। বলেই চোখ দুটো বন্ধ করল। কাঁধে একটা নরম স্পর্শ পেয়ে চোখ খুলে দেখল এলিনা ওর কাঁধে হাত দিয়ে ওর ঠিক পাশে এসে বসেছে। আদ্রিয়ান আবার বলতে শুরু করলো, সেকেন্ডারির পর আর পড়তে পারিনি। মা আসলে আর টানতে পারছিল না। আমার যখন 8 বছর বয়স তখন বাবা মারা যায় একটা অ্যাক্সিডেন্টে। আমাদের একটা জুতোর কারখানা ছিল। বাবা মারা যাওয়ার পর মা সব কিছু সামলে উঠতে পারল না। ধারে ধারে জেরবার হয়ে শেষ পর্যন্ত কারখানাটা বিক্রি করতে হলো। মা একটা বুটিক খুললো। ওতেই কষ্টে শিষ্টে আমাদের চলতে থাকলো। সেকেন্ডারির পর আমিও যোগ দিলাম। আস্তে আস্তে বড় হলাম, মায়েরও বয়স বাড়ল। পুঁজির অভাবে বুটিকটাও ধীরে ধীরে বন্ধ হয়ে গেল। এরপর অনেক কষ্টে শহরের একটা ছাপাখানায় ক্লার্কের কাজ করতে শুরু করলাম। এদিকে আবার যুদ্ধের রুটার বেজে উঠল। জার্মানরা জোর করে ছাপাখানা থেকে তুলে নিয়ে গিয়ে সেনায় ভর্তি করে দিল। মাঝে এখন কেমন আছে সেটাও জানি না। মাঝে 4 মাস আগে একটা চিঠি পেয়েছিলাম, লিউকেমিয়া ধরা পড়েছে।
এখন কেমন আছে কি জানে। মা ছাড়া আমার যে এই পৃথিবীতে আর কেউ নেই এলিনা। আর আমরা? এলিনার প্রশ্নে ওর দিকে ঘুরে তাকালো আদ্রিয়ান। ওর নীল চোখের গভীরতায় কোনো এক মায়া মাখানো নিজের মানুষের আভাস পেল সে। এলিনা বলল, তুমি কি আমাদের আপন নও? তুমি আর তোমার মতো সমস্ত মুক্তিযোদ্ধা আমাদের আপন, আমাদের নিজের লোক। তার জন্য রক্তের যোগের দরকার পড়ে না। তুমি আর তোমার মতো হাজার হাজার মুক্তিযোদ্ধারা আজকে দেশ বাঁচানোর জন্য ঝাঁপিয়ে পড়ছ, নিজেদের সমস্ত সুখ ত্যাগ করে। এ কথা তো ভোলার নয় আদ্রিয়ান। আদ্রিয়ান কিছুক্ষণ এক দৃষ্টে এলিনার দিকে তাকিয়ে থাকল। তারপর হঠাৎ মুখের ভাব পরিবর্তন করে চোখে মুখে একটা দুষ্টুমির হাসি এনে বলল, ও, আমি ভাবলাম। কি? না থাক। না থাক মানে? কি ভাবলে সেটা বলো। না মানে, আহ, এত ভনিতা না করে বলোই না। না মানে তুমি যখন আপন বললে আমি তখন ভাবলাম। তুমি তখন? রোমানিয়ার সীমান্তবর্তী একটি গ্রামের এক পুরনো খামার বাড়ির আস্তাবলে যৌবনোদ্দীপিত দুজোড়া চোখ নিঃশব্দে আটকে গেল একে অপরের মায়া বন্ধনে। এই অজানা বন্ধন যেন অনেক অনেক পুরনো। ক্রমে একে অপরের দিকে অগ্রসর হওয়া চোখ, ঘন ঘন দুজোড়া নাসারন্ধ্রের অপরিণত গরম নিঃশ্বাস, আর থরথরে দুজোড়া ঠোঁট অজানা মধুর কোনো আদিম অনুভূতির অপেক্ষায় একে অপরের দিকে এগোতে থাকল, পরিণতির কথা না ভেবেই। এলিনা, 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 অভি, অভি। এলিনার মায়ের ডাকে ঘোর কাটল আদ্রিয়ানের। কিন্তু অভিটাকে? এলিনার মা আবার ডেকে উঠল, অভি, অভি, অভি। সৃজিতার ডাকে শটান চোখ খুলল অভিব্রত। চোখ খোলার সঙ্গে সঙ্গেই বুকের মধ্যে একটা ঠান্ডা নিস্তব্ধতা। তারপরে অজানা মন কেমনের একটা বিরহ বেদনা ওকে ঘিরে ধরল। তাহলে এটাই সত্যি? এলিনাকে পুনরায় দেখতে ওকে হয়তো আবার কয়েক ঘন্টা অপেক্ষা করতে হবে। দেখা যে হবেই তারও কোনো ঠিক নেই। বিগত কয়েকদিন ধরেই ঘুমের মধ্যে ও অনেক রকমের স্বপ্নের মধ্যে একটা নির্দিষ্ট একই রকমের স্বপ্নের রাজ্যে বিচরণ করে, যেখানে রয়েছে একটা যুদ্ধ বিধ্বস্ত গ্রাম, রাশিয়ান হানার আতঙ্ক, আর সঙ্গে এলিনার মনোরম সঙ্গ। প্রায় সপ্তাহ খানেক থেকেই রোজ না হলেও প্রায়ই ওর স্বপ্নে এইসব দৃশ্য দেখতে পাচ্ছে অভিব্রত। ওর এই বিশেষ স্বপ্নের অভিজ্ঞতা ও লিখে রাখছে ওর ডায়েরিতে। বৈজ্ঞানিকদের মতে মানুষ সারা রাতে সাধারণত 4 থেকে 6টি স্বপ্ন দেখে, কিন্তু বাকিগুলো ভুলে গেলেও একই রকমের এই স্বপ্ন ও প্রায় রোজ কেন দেখে সেটার কারণ অবশ্য অভি জানে না। অবশ্য সেটা নিয়ে ওর কোনো মাথা ব্যথাও নেই। বউ সৃজিতাকে এখনো পর্যন্ত এসব কথা বলেনি অভি, হয়তো কোনো অপরাধ বোধে। তবে যাই হোক, এলিনার মুখটা মনে পড়লেই অভির হৃদয় এক অসীম শান্তিতে আপ্লুত হয়। কি গো, আজ অফিস যাওয়ার ইচ্ছা আছে? সৃজিতার কথায় ঘড়ির দিকে তাকালো অভি। 8:30। রিপোর্টিং টাইম 10টা। অফিস যদিও বেশি দূরে নয়, তবুও তাড়াতাড়ি বিছানা ছাড়াই অভির অভ্যেস। তবে এই কদিনে ওর যেন দেরি করে ওঠাটাই অভ্যেস হয়ে দাঁড়িয়েছে। সৃজিতা আবার বলে উঠল, আর ইদানিং দেখছি বড্ড ভুল বকছো ঘুমের মধ্যে। তোমার বিড়বিড়ানির চোটে সেই ভোর 5:30 থেকে জেগে আছি, আর ঘুমোতেই পারলাম না। অভিব্রত একবার দুটো চোখ কচলে সিংহের মতো চোয়াল ছাড়ানো একটা হাই তুলল। তারপর কিছু না বলে ঘুম ভরা চোখে সৃজিতার দিকে তাকিয়ে থাকলো। সৃজিতা বলল, আচ্ছা, তোমাদের কি বিদেশি ভাষাটা সব শিখতে হয় নাকি? কি একটা ফ্রেঞ্চ না কি ভাষায় মাঝে মাঝে বিড়বিড় করে উঠছিলে আর ফুঁপাচ্ছিলে। অভিব্রত এবার বলে উঠল, ফোঁপাচ্ছিলাম আমি? হ্যাঁ। আচ্ছা, এলিনাটাকে? অভিব্রতর মুখটা এবার কিছুটা ছোট হয়ে গেল।
নিজেকে কিছুটা সামলে নিয়ে বলে উঠল, কে এলিনা? কি ভুলভাল সব বলছো? ভুলভাল আমি বলছি না, তুমি বলো। বিগত কয়েকদিন থেকেই দেখছি এই এক সিন। কি ব্যাপার বলো তো? সৃজিতার দিকে একবার ভ্রু কুচকে তাকিয়ে কিছু না বোঝার ভান করে বলল, দূর, যত সব ভুলভাল। বলে বিছানা ছাড়ল অভি। অভিব্রতর অফিসে লাঞ্চ টাইম চলছে। বেসমেন্টের ক্যান্টিনে লাঞ্চ বক্সটা খুলে টেবিলের দিকে ঠায় তাকিয়ে রয়েছে অভি। ওর চোখের সামনে এখন এলিনার মুখটাই ভেসে চলেছে। ওর নীল চোখটার দিকে তাকালে যেন আর কিছুই মনে থাকে না। এই আকাশ, বাতাস, পৃথিবী, স্বর্গ, নরক সব মিথ্যা মনে হয়। কি করে যে ওকে এতটা ভালো লেগে গেল অভির। এলিনাকে পুনরায় দেখতে পাওয়ার ইচ্ছা যেন কোনো কিছুতেই মন দিতে দিচ্ছে না অভিকে। তবে মনে প্রশ্নও ওঠে, এগুলো কি সত্যি, না নিছকই স্বপ্ন? মনের কোণে লুকোনো কোনো না পাওয়ার স্বতঃস্ফূর্ত আভ্যন্তরীণ রচনা। কিরে, খাওয়ার ইচ্ছে নেই? বন্ধু ও সহকর্মী সৌম্যর ডাকে সম্বিত ফিরল অভির। সৌম্য আবার বলে উঠল, বাড়ির খাবার আর ভালো লাগছে না, তাই তো? কি এনেছিস দেখি? বাহ, লুচি, আলুর দম, নারকেল নাড়ু। তুই কি রে? তারপর একটা নারকেলের নাড়ু টপ করে মুখে পুড়ে চিবোতে চিবোতে সৌম্য বলল, দাঁড়া, বৌদিকে ব্যাপারটা জানাতে হবে। অভি অন্য কিছু না বলে নির্বিকারে শটান বলে উঠল, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার নিয়ে একটা মাসখানেকের ধারাবাহিক লিখলে কেমন হয়? সৌম্য নিজের মনে নাড়ু চিবোতে চিবোতে হঠাৎ যেন ধাক্কা খেল। হাঁ করে কিছুক্ষণ অভির দিকে তাকিয়ে থেকে তারপর বলে উঠল, কি বললি? সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার। হঠাৎ? অভি চেয়ারের পেছনটায় গাটা কিছুটা এলিয়ে দিয়ে বলল, হঠাৎ নয় রে, অনেক দিন থেকে লিখবো করছি, তোকে বলা হয়নি। নারকেল নাড়ুটা গলা ধকরণ করে এক ঢোক জল খেয়ে সৌম্য বলল, লিখলে লেখাই যায়, পুরনো জিনিস মানুষ আজকাল পছন্দই করছে। তবে 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 আমার পার্সোনাল মতামত, আচ্ছা, ভারতের ইতিহাসে এত কাঁড়ি কাঁড়ি যুদ্ধের নিদর্শন থাকতে হঠাৎ বিশ্বযুদ্ধ কেন? না মানে সুলতান মামুদ থেকে শুরু করে মাউন্ট ব্যাটেন পর্যন্ত এই দুই ময়ের মধ্যে ভারতীয় অসহায় সাধারণ পাবলিকের নিষ্পেষণকে ভুলে গিয়ে হঠাৎ বিদেশ কেন? কোনো স্পেসিফিক কারণ আছে কি? অভিব্রত চোখটা একবার হালকা বুঝে আবার খুলল। একটা দীর্ঘশ্বাস নিয়ে কিছু একটা বলতে গিয়ে আটকে গেল, কোনো উত্তর দিল না। সৌম্য বলে উঠল, দ্বিতীয় বিশ্বযুদ্ধ নিয়ে লাখ লাখ লেখা বেরিয়েছে, আর আমাদের সবসময় টার্গেট থাকে নতুন আর অজানা কিছু পাঠকদের কাছে তুলে ধরা। আমাদের জব পেরোলেও সেটা মেনশন করা ছিল যে তথাকথিত পুরনো আর পাতি জিনিসের পুনরুৎপাদন করার চেষ্টা যেন না করা হয়। দেশের ইতিহাস নিয়ে রিসার্চ করলে আমাদের হাতে যতটা তথ্য লাগবে তার কানাকড়িও বিশ্বযুদ্ধের জন্য রিসার্চ করলে পাবো না, অন্তত দেশে থেকে তো নয়। বিদেশে গিয়ে এসব করার পারমিশন বা স্কলারশিপ আমাদের এডিটার সত্যদত্ত ঢাকের দায় মনসা বিকে যাবে রে। অভিব্রত চকচকে চোখে বলে উঠল, বিকোবে না, আমি গ্যারান্টি দিচ্ছি। আর কোথাও যেতেও হবে না। মানে? ও, ইন্টারনেট? অভিব্রত কিছুটা বিরক্ত হলো। আরে ইন্টারনেট নয়, পাগল নাকি? তাহলে? তাহলে কিছু না, আমি বলবো তুই লিখবি, লেখা শেষ হলে তুই ইন্টারনেট থেকে যাচাই করে নিস। তবে আমার বলার সব ঘটনা আর তথ্য অবশ্যই ইন্টারনেটে নাও পেতে পারিস। সৌম্য আবার কিছুক্ষণ অবাক হয়ে তাকিয়ে থাকলো অভির দিকে, তারপর বলল, ভাই, তুই কী সব বলছিস কিছুই তো বুঝতে পারছি না। তুই কি বলবি, কি লিখবো, কিছুই তো মাথায় ঢুকছে না। অভি ওর চোখটা বন্ধ করে আস্তে আস্তে বলে উঠল, রোমানিয়া, 1944। টিভির পর্দায় ভেসে উঠছে দ্য গ্রেট ডিক্টেটর অ্যাডলফ হিটলার, সঙ্গে হাত মেলাচ্ছে রোমানিয়ার সর্বাধিপতি মার্শাল অ্যান্টনেস্কো। ভাই ভাই, দাঁড়া দাঁড়া দাঁড়া, এসব কি বলছিস?
মনে হচ্ছে 70s কোনো ক্লাসিক মুভি টুভি দেখেছিস নাকি? অভি চোখ খুলল। মুভি নয় সোম, সত্যি ঘটনা। অনেক কিছু বলার আছে রে, তবে এখানে নয়, চটপট খেয়ে নে, কেবিনে বলবো। খাওয়া দাওয়ার পর ওরা দুজনে অভিব্রতর কেবিনে গিয়ে বসল। সৌম্যর ধাঁধা লেগে যাওয়া মুখটার দিকে তাকালে স্পষ্টতই বোঝা যায় ওর মধ্যে এখন চরম একটা কৌতূহল কাজ করছে। অভিব্রত ধীরে ধীরে বলে উঠল, আমি জানি আর্টিকেলটা নিয়ে তোর মনে অনেক প্রশ্ন জাগছে, তবে বলবো আমার উপর ভরসা রাখ। অভি কোনোদিন অবান্তর ভুলভাল কাজ করে না। যেগুলো ছাপা হবে সেগুলো যথাযথই হবে। এর অথেন্টিসিটি নিয়ে কিছু ভাবতে হবে না, তুই শুধু লিখবি, কারণ চোখ বন্ধ করে আমি তো আর লিখতে পারবো না। ভাই অভি, আমাদের আর্টিকেলের সোর্সটা কি, আর চোখ বন্ধ করার কারণটাই বা কি? এখনই বেশি কিছু বলতে পারবো না, তবে বিশ্বাস রাখ ভুলভাল কিছু হচ্ছে না। অবশ্য প্রথম এপিসোডটা লিখলেই তোর কাছে অনেকটা ক্লিয়ার হয়ে যাবে সবকিছু। সৌম্য ওর ল্যাপটপে নোটপ্যাডটা খুলে উদ্বিগ্নভাবে অভিব্রতর দিকে তাকালো। অভিব্রত শুরু করলো, বেসারাবিয়া সীমান্ত, উত্তর পূর্ব রোমানিয়া। অভিব্রত ওর স্বপ্নে দেখা বা ঘটে যাওয়া ঘটনাগুলো এক এক করে ধীরে ধীরে বলতে শুরু করলো। সৌম্য চুপচাপ এক মনে টাইপ করতে থাকলো। অভির আর্টিকেলে আদ্রিয়ান বা এলিনার উল্লেখ না থাকলেও বিশ্বযুদ্ধ চলাকালীন মানুষের জীবন, পড়াশোনা, আর্থিক ও সামাজিক অবস্থা ইত্যাদি পুঙ্খানুপুঙ্খভাবে উঠে এলো। আসলে আদ্রিয়ান যে এগুলো খুব কাছ থেকে দেখেছিল। আদ্রিয়ান আসলে যে সেই সমাজ ব্যবস্থারই একটা অংশ ছিল। প্রায় ঘন্টা দুয়েক পর অভিব্রত থামল। বলা বাহুল্য, এতক্ষণে ওদের আর্টিকেলের প্রায় 4-5টা এপিসোডের র মেটেরিয়াল তৈরি হয়ে গিয়েছিল। এতক্ষণ পর সৌম্যর আঙুলগুলোও একটু রেহাই পেল। আঙুলের ডগাগুলো ম্যাসাজ করতে করতে সৌম্য বলে উঠল, ভাই কিছু মনে করবি না, একটা প্রশ্ন করব? বল। এতক্ষণ ধরে তুই যেগুলো বললি সেগুলো পড়ে আমার মতো মূর্খ ব্যক্তিকে ছাড়, স্বয়ং ভিনসেন্ট স্মিথের মতো ঐতিহাসিকও বলবে ডকুমেন্টারিটার বক্তা হয়তো রোমানিয়ার সেই যুগের জীবিত বাসিন্দা, না হলে ছোটবেলা থেকে রোমানিয়ায় থেকে তার ইতিহাসের উপর গবেষণা করা কোনো ব্যক্তির লেখা। এটা সত্যি করে বলতো, ব্যাপারটা কি? এত সব কিছু তুই জানলি কোথা থেকে? অভিব্রত ওর কেবিনের জানালা থেকে বাইরের দিকটায় কিছুক্ষণ তাকিয়ে তারপর বলে উঠল, এগুলো আমি দেখেছি। মানে? সৌম্যর মুখে আশ্চর্য রকমের একটা বিরক্তির ভাব ফুটে উঠল। একটা দীর্ঘশ্বাস নিয়ে অভি বলে উঠল, আমি যেগুলো বলতে যাচ্ছি সেগুলো শোনার আগে তোকে প্রমিস করতে হবে কথাগুলো তোর আর আমার মধ্যেই থাকবে। সে ঠিক আছে, কিন্তু সত্যতা জানতে চাইলে, মানে আর্টিকেলটা সম্বন্ধে? ওটা আমি ম্যানেজ করে নেব। তাহলে বল। অভিব্রত এবার বিগত কয়েকদিন ধরে স্বপ্নের মধ্যে ঘটে চলা সমস্ত ঘটনা এক এক করে ওকে বলতে লাগলো। এলিনার কথাও বলল। সবকিছু শুনে সৌম্য বলল, বাপ রে বাপ, এত কিছু বৌদি জানে? না। দেখ, আমার মনে হয় তোর বৌদির সঙ্গে এই বিষয়ে আগে আলোচনা করা উচিত। আফটার অল শি ইজ ইয়োর ওয়াইফ। আরে বাবা, এটা জাস্ট স্বপ্ন, একটা ভালো লাগা, এর বেশি কিছু নয়। তবে সমসাময়িক ঘটনাগুলো সত্যি, সেটাও আবার ভাবাচ্ছে। আবার এখানে এলিনা আছে বলে বলতেও সাহস হচ্ছে না, তবে বলতে তো হবে, আজ না হয় কাল। যাই হোক, তুই এইগুলো ফাইনালাইজ করার ব্যবস্থা কর, আমি একবার সত্যতার সঙ্গে কথা বলে নিই। রাত 1:30। অভিব্রত ঘুমে অচেতন। সামনের ঝাপসা দৃশ্যে কোনো এক অষ্টাদশীর অস্ফুট খিলখিলানি। দূর থেকে কোনো এক নাম না জানা পাখির একটানা মৃদু ডাক ভেসে আসছে। ডাকটা মধুর আর কিছুটা করুণও বটে। হালকা বহমান বাতাসে একটা মৃদু সুবাস, হয়তো কোথাও ডেইজি ফুটেছে। পাশ থেকে জলের ছপ ছপ আওয়াজ আসছে। দৃশ্যটা আস্তে আস্তে পরিষ্কার হচ্ছে। ও, এই তো এলিনা। আদ্রিয়ান চিনতে পেরেছে। এলিনার হাসি সদ্য বিকশিত একটা সুগন্ধিত ফুলের মতো, ঠিক যেন গোলাপ।
রোমানিয়ার গোলাপ। শরীরের সব ক্লান্তি আর ব্যথা ভুলে যাওয়া যায় এই হাসি দেখলে। কি হলো বললে না যে? বাড়ির পাশে ছোট্ট জলাশয়ের পরিষ্কার জলে ভেজানো পা দুটো দুলিয়ে দুলিয়ে ছপ ছপ আওয়াজ করতে করতে জিজ্ঞেস করলো এলিনা। আদ্রিয়ান এতক্ষণ এলিনাকেই দেখে যাচ্ছিল। সে তো কিছুই শোনেনি। আশ্চর্য হয়ে আদ্রিয়ান বলে উঠল, কি বললাম না? তুমি কি কালা? এত জোরে জোরে জিজ্ঞেস করলাম, তোমার কি কোনো বান্ধবী আছে? আছে। এলিনার হাসিটা কিছুটা ম্লান হয়ে এলো। আদ্রিয়ানের দিকে মুখ ফিরিয়ে জিজ্ঞেস করলো, কি নাম? ওটা বলা যাবে না। কেন? আদ্রিয়ান কিছু না বলে চুপ করে রইল। এলিনাও চুপ হয়ে গেল। হঠাৎ করে কেমন যেন শান্ত হয়ে পড়ল সে। প্রস্ফুটিত গোলাপটা যেন আর্দ্রতার অভাবে ঝিমিয়ে পড়ল। ধীরে ধীরে বলে উঠল, আমরা অনেক একা জানো। সেই ছোটবেলা থেকে দেখছি, জ্ঞান হওয়ার পর থেকেই দেখছি মা খেটেই চলেছে। আমি যখন 5 বছরের ছিলাম, মা আমাকে সামনের জুলিয়ানা আন্টির কাছে রেখে কাজে চলে যেত। একটা দেশলাই কারখানায় কাজ করতো মা তখন। আমাদের তখন অত জমি জায়গা ছিল না। এই পুকুর আর এখানকার যত বাগান দেখছো সব জুলিয়ানা আন্টিদের ছিল। ওদের কোনো বাচ্চা কাচ্চা ছিল না। আমাকে খুব ভালোবাসা আর আদর দিয়ে রাখতো আন্টি। বেশ ভালোই চলছিল সব কিছু। একদিন হঠাৎ ওনার হাজবেন্ডের সঙ্গে আরেকজন আন্টি ওই বাড়িতে এসে থাকতে লাগলো। জুলিয়ানা আন্টি আর ওর হাজবেন্ডের মধ্যে রোজ ঝগড়া হতো। একদিন হঠাৎ জুলিয়ানা আন্টি কোথায় যেন উধাও হয়ে গেল। 2 দিন পরে ওর হাজবেন্ড আর মলি আন্টিও কোথায় যেন চলে গেল। আমাকে দেখাশোনা করার আর কেউ রইল না। মা কাজ ছেড়ে দিল। তারপর থেকেই এই ক্ষেত খামার, মাঠ ঘাট, পুকুর সব আমি আর মা দেখাশোনা করি। কিন্তু বড় একলা লাগে। বলেই উঠে চলে যেতে গেল এলিনা। আদ্রিয়ান ওর হাতের কবজির কাজটা ধরে নিল। এ কি? আমার বান্ধবীর নামটা শুনবে না? তুমিই তো বললে বলবে না। এখন বলবো। আর শোনার ইচ্ছে নেই। আরে শোনোই না। না ছাড়ো, এবার যেতে হবে। আরে বসো তো। মা ডাকছে, তুমি বসো, একটু পরে আসছি। আমার বান্ধবীর নাম এলিনা। আমি তাকে খুব ভালোবাসি। কথাটা শোনা মাত্রই লজ্জায় কুঁকড়ে হাতটা সজোরে ছাড়িয়ে নিল এলিনা। 2 হাত দিয়ে মুখটা একবার ঢেকে নিয়ে আলগা নামিয়ে শুধু চোখ দুটো দিয়ে আদ্রিয়ানকে দেখতে থাকলো। লজ্জায় ওর 2 গাল লাল হয়ে উঠেছে। আদ্রিয়ান এলিনার দিকে বাবু হয়ে ঘুরে বসল। একটা হ্যাঁচকা টানিয়ে এলিনাকে বসতে বাধ্য করল। দুজনের চোখ একে অপরের দিকে আটকে গেছে। একে অপরের নিঃশ্বাসকে ওরা ছুঁতে পারছে এখন। এলিনার নীল চোখ, কোঁকড়া বাদামি চুল আর বেলফুলের সুগন্ধ আদ্রিয়ানকে সম্মোহিত করে তুলেছে। ওদের নিঃশ্বাসের তীব্রতা বেড়ে চলেছে। 2টি বিকশিত তবু অপরিণত সুগন্ধিত আত্মা আজ একাত্ম হতে চায় তাদের সহজাত আদিম প্রবৃত্তিতে। ক্রমে ওরা চোখ মুতল। একে অপরের ওষ্ঠ স্পর্শে ওদের মধ্যে একটা অজানা তড়িৎ প্রবাহ ছুটে গেল। আদ্রিয়ান আর এলিনা ভেসে গেল মেঘের রাজ্যে, তারার দেশে। হারিয়ে গেল বিচ্ছুরিত আলোর উজ্জ্বল চাদরে। আদ্রিয়ান জানে না মুহূর্তটা কতক্ষণ স্থায়ী ছিল। হঠাৎ দূরের কতগুলো আকস্মিক গম্ভীর আওয়াজে ওরা বর্তমানে ফিরে এলো। আওয়াজগুলো দ্রুত যেন এগিয়ে কাছে আসছে। রাশিয়ান। এলিনার ভয়ার্ত কাঁপা ঠোঁটের অভিব্যক্তি বুঝিয়ে দিল এটা রাশিয়ান বোমারু বিমানের বোমা ফেলার আওয়াজ। ওরা ক্ষিপ্র গতিতে উঠে এলিনাদের বাড়ির সামনের আন্ডারগ্রাউন্ড বাংকারের দিকে এগোলো। 2 হাত ধরাধরি করে ওরা ছুটে চলেছে। আদ্রিয়ানের গায়ে এখনো রোমানিয়ান সেনার ইউনিফর্ম।
বিমান চালকেরা দেখতে পেলে ঘুরে এসে ওদের বিদ্যুৎ গুলিতে ঝাঁঝরা করে দেবে, তাই যত তাড়াতাড়ি সম্ভব ওদের বাংকারে আশ্রয় নিতে হবে। ঠিক তখনই হঠাৎ পেছনের দিক থেকে একটা তীব্র আওয়াজে কোনো কিছু ভেঙে গুড়িয়ে যাওয়ার শব্দ হলো। ওরা দাঁড়িয়ে পিছনে তাকালো। একটা মর্মান্তিক দৃশ্য দেখে ওদের ভেতরটা যেন শূন্য হয়ে গেল। রাশিয়ান বিমান এলিনাদের বাড়িটা বোম ফেলে গুঁড়িয়ে দিয়েছে। এলিনা কোঁকিয়ে কেঁদে উঠল, মা, মা, ও মা। বলেই আদ্রিয়ানের হাত ছাড়িয়ে সামনের দিকে ছুটতে লাগলো। আদ্রিয়ান প্রাণপণে এলিনাকে আটকাতে চেষ্টা করলো, কিন্তু পারল না। বাঁধ ভাঙা নদীর মতো এলিনা ছুটে চলেছে সেই ধ্বংসস্তূপের দিকে। তখনই হঠাৎ আদ্রিয়ানের চোখের সামনে কিছুটা দূরেই একটা প্রবল শব্দ। সামনে সবকিছু ঝাপসা, অন্ধকার। ওর কানে বৌ ধরে গেছে। দাঁড়া, তোদের মজা দেখাচ্ছি। সাত সকালে চকলেট বোম ফাটিয়ে ঘুম ভাঙিয়ে দিওয়ালি করা। দাঁড়া, এই 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 দাঁড়া বলছি। পাশের বাড়ির বুড়ো কাকার দাঁত ফোকলা হেঁড়ে গলার আওয়াজে ঘুম ভাঙল অভিব্রতর। পাশে রাখা মোবাইল ফোনে সময় দেখল 5:35। সঙ্গে সঙ্গেই ওর স্বপ্নে দেখা ঘটনাটা মনে পড়ল। ও তাড়া করে উঠে বসল, মনে মনে বলে উঠল, এলিনা। কি হলো গো? উফ, কটা বাজে? চোখ কচলাতে কচলাতে এক চোখ খুলে ঘড়ি দেখল সৃজিতা। উফ, এই মানুষটার যে কি হয়েছে কে জানে। কখনো ভোরে উঠে যায়, আবার কখনো সারাদিন শুয়ে পড়ে থাকে। বলি, ব্যাপার স্যাপার কি তোমার? বলেই আবার পাশ ফিরে শুয়ে পড়ল। অভিব্রত আবার শুয়ে ঘুমিয়ে যাওয়ার চেষ্টা করল। প্রায় মিনিট 40 এপাশ ওপাশ করল, কিন্তু ঘুমোতে পারল না। উঠে গেল। জানলার পাশে উঠে বসে চশমাটা চোখে গলিয়ে স্বপ্নে দেখা ঘটনাগুলো ডায়েরিবন্দি করে রাখতে লাগল। অভিব্রত অফিসে। ছেলের স্কুল ছুটি, তাই আজ অতটা চাপ নেই সৃজিতার। দেবাংশুর সঙ্গে খেলতে খেলতে আর মাঝে মাঝে মোবাইল ফোনে রিলস দেখতে দেখতেই বেলা 11:30। কাজের লোক চলে যাওয়ার পর ছেলেকে স্নান করিয়ে নিজে ফ্রেশ হয়ে ফোনটা নিয়ে বিছানায় বসল সে। অনেকদিন কিছু পড়া হয়নি। কি পড়বে ভাবতে ভাবতে সৃজিতার হঠাৎ মনে পড়ল, অভির ডায়েরিটা একবার পড়ে দেখলে কেমন হয়। আলমারি খুলে ডায়েরিটা বের করল। বিগত কয়েকদিন ধরেই অভি ওর ডায়েরিতে কি লিখে চলেছে দেখার ইচ্ছা হচ্ছিল সৃজিতার, কিন্তু পড়ার সময়ে ও করে উঠতে পারেনি। এর আগে অবশ্য অভির লেখালেখির ওপর অতটা আগ্রহ দেখায়নি সে, কারণ অভির সব লেখাই সাধারণত ওর পেপার আর্টিকেল, কোনো প্রবন্ধ বা কোনো ঘটনা। তবে ডায়েরিতে অভিকে সাধারণত লিখতে দেখেনি সৃজিতা। সঙ্গে ওর লেখার আগ্রহটাও ছিল দেখার মতো। তাই কয়েকদিন থেকেই লেখাটা সম্বন্ধে একটা কৌতূহল কাজ করছিল সৃজিতার মধ্যে। আজ সেই সুযোগটা এসেছে। ডায়েরিটা আস্তে করে খুলল সৃজিতা, পড়তে শুরু করল। জানি না কোথা থেকে শুরু করব, তবে যাই হোক, তোমার উপস্থিতি আমার ভালো লাগে। তোমার সঙ্গে কাটানো মুহূর্তগুলো সবসময় চোখে চোখে ভাসছে। সৃজিতা একবার আয়নায় নিজের দিকে তাকিয়ে মৃদু হাসল। অভি সত্যিই ওকে অনেক ভালোবাসে। হয়তো ওদের দুজনের জীবনের পুরনো কোনো টুকরো স্মৃতি নিয়েই এই লেখাটা। সৃজিতা আবার পড়তে শুরু করলো। তোমার নীল চোখ, কোকড়ানো বাদামি চুল আর সেই হাসি সব সময় আমাকে একটা ঘোরের মধ্যে রাখছে। এলিনা। এলিনা? নিজের অজান্তেই মুখ থেকে নামটা বেরিয়ে পড়ল সৃজিতার। ওর মনে পড়ল এই নামটাই অভিকে ঘুমের ঘোরে বলতে শুনেছিল। বুকের মধ্যে হঠাৎ কেমন যেন একটা ঠান্ডা ব্যথা অনুভব করতে লাগলো সে। ওর মাথার মধ্যে সবকিছু যেন তোলপাড় করে উঠল। বুকের মধ্যে হৃৎপিণ্ড তার দ্বিগুণ গতিতে ধড়ফড় করতে শুরু করলো। ও এক নিঃশ্বাসে আবার পড়তে লাগলো। কাহিনী যতই এগোলো, প্রথম দিকে উত্তেজনার পারদ ক্রমশ বাড়তে থাকলেও
পরে সৃজিতা আস্তে আস্তে আবার আগের মতো স্বাভাবিক হতে থাকলো। অভির স্বপ্নের মধ্যে ঘটে যাওয়া সমস্ত ঘটনাগুলো সম্বন্ধে সে একে একে অবগত হতে থাকলো। এলিনা আসলে ওর স্বপ্নের মধ্যে বিচরণ করা একটি মেয়ে, এটা জানতে পেরে সৃজিতা ধরে প্রাণ ফিরে পেল। তবু ইতিহাস সাক্ষী আছে, বাঙালি নারীরা কোনোদিন স্বামীর পরনারীর সঙ্গ বা সুনাম করা সহ্য করে নেয়নি, সে স্বপ্নই হোক চাই বাস্তব। তাই পুরো লেখাটা পড়ে নেওয়ার পরও সৃজিতার ঠিক শান্তি হলো না। ঘড়ির কাঁটার দিকে তাকিয়েই অভি কখন বাড়ি ফিরবে সেই চিন্তায় ওর মাথায় ঘুরপাক খেতে থাকলো। রাত 8টা। অভি বাড়ি ফিরল। দরজা খুলে ভেতরে ঢুকতেই ওকে গলা জড়িয়ে ধরল সৃজিতা। অভি আস্তে করে সৃজিতার হাতটা সরিয়ে দিয়ে চেঞ্জ করতে চলে গেল। ফ্রেশ হয়ে চেয়ারে এসে বসতেই সৃজিতা আবার ওর গলা জড়িয়ে ধরল। অভিব্রতর মন ভালো নেই। ও বুঝতে পারল না সৃজিতা এরকম কেন করছে, বরঞ্চ কিছুটা বিরক্তই হলো। কিন্তু এবারে ও সৃজিতার হাতটা সরিয়ে দিল না। সৃজিতা বলল, কিছু নোটিস করেছো? কি? বলবো না, তুমি বলো। বুঝতে পারছি না। বলে নিচের দিকে মাথাটা নামিয়ে এসে চোখ দুটো মুতল। আজ তোমার ফেভারিট সালোয়ার আর পারফিউমটা। মা মা আমার রং পেন্সিলগুলো। পাশের ঘর থেকে দেবাংশুকে আসতে দেখে সৃজিতা অভির কাছ থেকে কিছুটা সরে এলো। বাবাকে দেখে বাবার কোলে এসে বসলো ছোট্ট দেবাংশু। বাপি, তুমি আজও আমার জন্য কিছু আনোনি? দেবাংশুর কথায় কিছুটা ধাতস্থ হয়ে ছেলের দিকে স্নেহের সঙ্গে তাকালো অভিব্রত। পরিস্থিতি সামাল দিতে ও বলল, না বাবু, আজকে তো কিছু আনা হয়নি, বাপি ভুলে গেছে। এর জন্য বাপির শাস্তি হবে। তুমি বলো বাপির কি শাস্তি হবে? বাপি কালও কিছু আনেনি। সো সরি বাবু, কালকে নিশ্চয়ই আনবো। বলো তোমার কি লাগবে? দেবাংশু মিনিট খানেক ভেবে নিয়ে বলল, আমার কালার পেন্সিলগুলো ছোট ছোট হয়ে গেছে, আমাকে আর একটা নতুন কালার পেন্সিল কিনে দাও। ঠিক আছে বাবু, কাল নিশ্চয়ই নিয়ে আসবো, আর ভুল হবে না। কিন্তু আজ বাপির কি শাস্তি হবে? আজ বাপিকে মা আর আমার সঙ্গে ক্যারাম খেলতে হবে অনেকক্ষণ ধরে, 11টা 12টা পর্যন্ত। ঠিক আছে, তাই হবে গুরুদেব। বাবা ও ছেলের কাছ থেকে কিছুটা সরে এলো সৃজিতা। মনের মধ্যে ওঠা ঝড়টাকে আরো কিছুটা লাগাম দিল সে। দেবাংশু ঘুমিয়ে পড়েছে। অভিও অনেকক্ষণ ধরে ঘুমোতে চেষ্টা করছে, কিন্তু পারছে না। সে জানে না এরকম কেন হচ্ছে। তার মাথায় শুধু একটাই খেয়াল চলছে, এলিনা আর আদ্রিয়ানের কি হলো? ওরা কি আদৌ বেঁচে আছে নাকি? অভি? সৃজিতার ডাকে কল্পনা ছায়াপথ থেকে বাস্তবে ফিরে এলো অভিব্রত। চোখ বন্ধ অবস্থাতেই ও বলল, আমায় কি আর আগের মতো মনে হয় না তোমার? মানে? সৃজিতা কিছুক্ষণ চুপ করে থাকলো, তারপর বলল, দার্জিলিং মেলের সেই প্রথম দিনগুলো মনে আছে তোমার? তুমি কত খুশি থাকতে তখন, কত আনন্দে দিন কাটতো আমাদের। অভিব্রত চোখ খুলে সৃজিতার দিকে ফিরল। এরকম কেন বলছো? এখন কাটে না বোধহয়। সৃজিতা আবার কিছুক্ষণ চুপচাপ থেকে বলে উঠল, তুমি অনেক বদলে গেছো। আগে আমায় কত ভালোবাসতে, প্রত্যেক 2-3 মাস বাদে ঘুরতে যাওয়ার কথা বলতে, আমার কত যত্ন নিতে। তোমার মনে পড়ে একদিন আমার পায়ে খানিকটা কেটে গেল আর রক্ত দেখে তুমি কিরকম কেঁদে ফেলেছিলে। আমি সেই অভিকে অনেক মিস করি এখন, জানো? কেন? এই অভি কি সেই অভি নয়? না। আবার কিছুক্ষণ সব চুপচাপ। অভি না পেরে বলে উঠল, কি হয়েছে বলো তো তোমার? এলিনা সম্বন্ধে বলনি কেন? সোজা সাপটা আক্রমণ সৃজিতার। অভিব্রত ভাবতেও পারেনি সৃজিতা কোনোদিন ওর ডায়েরি খুলে পড়তেও পারে। আসলে সৃজিতা এরকম একদমই নয়। অভিব্রত এতদিন যাই লিখেছে, সে নিউজ আর্টিকেল হোক আর কোনো ডকুমেন্টারি বা প্রবন্ধই হোক, সৃজিতা কোনোদিন ঘুরেও তাকায়নি। আসলে ওর এসবে একেবারেই আগ্রহ নেই। তাই ডায়েরি লিখেও নির্ভয়ে গোপন না করে সেটা আলমারির একদম সামনেই রেখেছিল অভি। কিন্তু এবার আর বাঁচার রাস্তা নেই।
সৃজিতা যখন সবকিছু জেনেই ফেলেছে তখন আর লুকোনোর কিছু নেই। অভি আস্তে আস্তে বলল, আমি আমি আজই তোমায় বলতাম ঘটনাগুলো। সৃজিতা চুপ করে চোখ বন্ধ করে পড়ে আছে। অভি আবার বলল, কয়েকদিন থেকেই একই রকমের একটা স্বপ্ন। জানি, পড়েছি। বকুনির সুরে বলে উঠল সৃজিতা। অভিব্রত বলল, কিন্তু এর কারণটা কি আমি তা জানি না সৃজি। এটা কি আমার কোনো চিন্তার বহিঃপ্রকাশ না কোনো ঘটনা, তা আমি বুঝতে পারি না। আফটার অল আমি তো আর নিজে থেকে চাইনি এসব দেখতে, এগুলো তো আপনা আপনি চলে আসে। আগে বলনি কেন? সেরকম গুরুত্বপূর্ণ তো কিছু নয়, স্বপ্ন বলেই হয়তো গুরুত্ব দিইনি। এটা নেহাত একটা স্বপ্ন বলে আমার মনে হয় না অভি, কারণ কয়েকদিন থেকেই এটাকে নিয়ে তোমার মধ্যে অনেক চেঞ্জেস দেখেছি। ঘুমের ঘোরে তোমায় অন্য ভাষায় কথা বলতেও শুনেছি। জানি না কি হচ্ছে এসব, হয়তো খুব স্ট্রেস যাচ্ছে কদিন, সেটাও কারণ হতে পারে। না, স্ট্রেসের কারণে নয়, ক্লান্তির জন্য একই রকমের স্বপ্ন মানুষের আসে না। স্বপ্নে মানুষ একই ক্যারেক্টার রোজ দেখতে পায় না, দেখতে পেলেও মনে থাকে না। যাই হোক, এর কারণ কি সেটা আমাদের মাথায় আসবে না। কাল তোমায় একটু আমার সাইকিয়াট্রিস্ট বন্ধুর কাছে নিয়ে যাব। শেষমেশ পাগল বানিয়ে দিলে। হ্যাঁ, পাগল তুমি একটা, বদ্ধ উন্মাদ। সৃজিতার রাগ পড়ে গেছে দেখে অভি ওর হাত দুটো বাড়িয়ে দিল। একটা মিষ্টি আলিঙ্গনের বন্ধনে আবদ্ধ হয়ে দুজনে ঘুমিয়ে পড়ল। ভোর 3:30। অভি ফ্লাইট জার্নি করছে। ডান দিকের উইন্ডো সিট। কেবিন ক্রু জুস সার্ভ করলো। অন্য আরেক কেবিন ক্রু কি একটা যেন এসে বলে গেল। অভি ককপিটের দিকে এগিয়ে গেল। সেখানে গিয়ে দেখে ওটা একটা ফাইটার প্লেনের ককপিট। পাইলট একটা প্যারাশুট এগিয়ে দিয়ে থামস আপ সাইন দেখিয়ে পাইলটের কন্ট্রোল প্যানেল থেকে একটা হাতল টেনে দিল। হঠাৎ অভির পায়ের তলাটা দুফাক হয়ে গেল। ওর শরীরটা সরাত করে ওই ফাঁক দিয়ে গলে নিচে পড়ে গেল। ও প্লেন থেকে বিনা বাধায় নিচে পড়ছে। শরীরের পাশ থেকে বয়ে যাওয়া তীব্র ঠান্ডা বাতাস আর অভিকর্ষজ ত্বরণ অনুভব করছে। অভির হৃৎপিণ্ড ধরফর করতে লাগলো। প্যারাশুট খুলে জাপটে সেটা ধরল, কিন্তু প্যারাশুট তীব্র গতিতে নিচে নামছে। পাহাড় নদী পেরিয়ে ও তীব্র গতিতে একটা যুদ্ধ বিধ্বস্ত গ্রামের দিকে এগোচ্ছে। ও নিচে নামছে। কংক্রিটের রাস্তার মধ্যে পড়ে ও জ্ঞান হারালো। আদ্রিয়ান চোখ খুলল। চারিদিকে ধুলো উড়ছে। কি হয়েছিল ওর? হ্যাঁ, ওর মনে পড়েছে কিছুক্ষণ আগেই একটা বোমা বিস্ফোরণ হয়েছিল। এলিনা সামনেই ছিল। এলিনা কোথায় সে? আদ্রিয়ান উঠে দাঁড়াতে গেল। ডান পায়ের পাতার জয়েন্টে প্রচণ্ড আঘাত পেয়েছে। ও হাঁটুর ভরে বসে পড়ল। কিন্তু এলিনা কোথায়? এলিনা, এলিনা, কোথায় তুমি? এলিনা! গলা ফাটিয়ে প্রাণপণে এলিনা নাম ধরে ডাকতে থাকলো সে। অনেক কষ্ট করে উঠে দাঁড়ালো। খুঁড়িয়ে খুঁড়িয়ে চারিদিকের ধ্বংসস্তূপের মধ্যে এলিনাকে খুঁজতে লাগলো। এলিনা, তুমি কোথায়? এলিনা, আওয়াজ দাও। এলিনা, কোথায় তুমি? এলিনার কোনো চিহ্ন নেই। চারিদিকে ভাঙা ঘরবাড়ি, একটা প্রাণীও আশেপাশে নেই। বুক ফেটে কান্না বেরিয়ে আসতে চাইছে আদ্রিয়ানের। প্রায় মিনিট 10 এদিকে ওদিকে খোঁজার পর ও শক্তি জবাব দিল। আবার হাঁটু গেড়ে বসে পড়ল সে। এলিনা, এলিনা, কোথায় তুমি? এলিনা! জোরে চেঁচিয়ে কেঁদে উঠল সে। তখনই হঠাৎ আদ্রিয়ান! এলিনার আওয়াজ। ধ্বংসস্তূপ থেকে কিছুটা দূরের একটা বাগানের মেটে রাস্তায় একটা ঘোড়া গাড়ির কাঠের কোচ থেকে গলা বাড়িয়ে আছে এলিনা। এলিনাকে দেখা মাত্রই মুখে হাসি ফুটল আদ্রিয়ানের। উঠে দাঁড়ালো সে। খুঁড়িয়ে প্রায় ছুটতে শুরু করলো। ওদিকে এলিনাও মায়ের বাধা সত্ত্বেও গাড়ি থেকে নেমে দাঁড়ালো। এলিনার মা বেঁচে আছেন, তবে এই তল্লাটে ওদের আর থাকলে চলবে না। তাই মেয়েকে নিয়ে যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে চলে যেতে চান উনি।
আদ্রিয়ান 2 হাত তুলে দাঁতে দাঁত চেপে এলিনার দিকে ছুটে চলেছে। প্রতি পদক্ষেপের সঙ্গে ওর মনে পড়ছে ককেসাসের যুদ্ধক্ষেত্র, স্তালিনগ্রাদের কান্না, তাও ছুটে চলেছে। মনে পড়ছে এলিনার হাসি, ওর সঙ্গে কাটানো প্রতিটা মুহূর্ত। আর এখানে থাকবে না ও, এলিনাদের সঙ্গে নিয়ে অনেক অনেক দূরে চলে যাবে। তখনই হঠাৎ আদ্রিয়ান আর এলিনার মধুর মিলনের উপর কালো মেঘের ঘনীভূত ছায়ার মতো উত্তর পূর্ব আকাশে উদয় হলো এক রাশিয়ান যুদ্ধ বিমানের। আদ্রিয়ানের যুদ্ধ পোশাক দূর থেকে দেখেই বিমানের স্বয়ংক্রিয় মেশিনগান রণাঙ্গনে রামায়ণের রাবণের মতো অট্টহাস্য করে উঠল। আদ্রিয়ান দাঁড়িয়ে পড়ল। উন্মুক্ত মাঠ আর বাগান, গুঁড়িয়ে যাওয়া ধ্বংসস্তূপের মধ্যেও লুকোনোর সুযোগ নেই। খোঁড়া পা নিয়ে পালিয়ে বাঁচতেও পারবে না। ও উপরের দিকে তাকালো। লাল বাহিনীর লাল দূতের হুঙ্কার রূপে এগিয়ে আসা মৃত্যুকে আদ্রিয়ান অনুভব করতে পারছে। এলিনার দূরত্ব অনেকটাই, তাই শেষ আলিঙ্গনটাও আর সম্ভব হবে না। আর সময় নেই। অশ্রুসিক্ত চোখে আদ্রিয়ান চেঁচিয়ে উঠল, তোমাকে খুব ভালোবাসি এলিনা। পরের জন্মে আবার দেখা হবে, আবার দেখা হবে। আদ্রিয়ান 2 হাত উপরে তুলে আকাশের দিকে তাকিয়ে দাঁড়িয়ে গেল। ও দেখতে পাচ্ছে পায়ের পাতা সাইজের বড় বুলেট বিদ্যুতের ঝলকানির মতো সাঁই সাঁই আওয়াজে ওর দিকে এগিয়ে আসছে। সামনের গাছ, মাটি, ধুলো ওড়াতে ওড়াতে সেই নারকীয় বিদ্যুৎ স্ফুলিঙ্গ আদ্রিয়ানের বুকের মধ্যে ও সর্বশক্তি অর্পণ করল। ঝালাফালা হয়ে মাটিতে পড়ে গেল আদ্রিয়ানের রক্তাক্ত শরীর। আদ্রিয়ান! এলিনা চিৎকার করে কাঁদতে কাঁদতে ছুটে আসছে। ঘুমের মধ্যে হঠাৎ প্রচণ্ডভাবে কাঁপতে লাগলো অভিব্রত। ওর হৃৎপিণ্ড অসম্ভব গতিতে লাফাচ্ছে। শ্বাস প্রশ্বাসের যথেষ্ট কষ্ট হচ্ছে ওর। তবু ওর ঘুম ভাঙল না। অভিব্রতর গোঙানিতে সৃজিতার ঘুম ভাঙল। ঘুমের মধ্যে প্রচণ্ড হাঁফাচ্ছে অভিব্রত। ওর বুকটা প্রচণ্ড কষ্টে উপর নিচে করতে লাগলো। সৃজিতা প্রথমটায় অভির এই অবস্থা দেখে প্রচণ্ড ভয়ে আড়ষ্ট হয়ে গেল। পর মুহূর্তে নিজেকে সামলে অভি চোখ খোলার চেষ্টা করলো। অভি, অভি কি হয়েছে তোমার? অভি, অভি এরকম করছো কেন তুমি? অভি, অভি, অভি এরকম করছো কেন? অভি চোখ খোলো। প্রচণ্ড কষ্টে কাতরাচ্ছে অভিব্রত। বুকের কাছে হাত নিয়ে এসে অনবরত ঘষতে থাকছে। কোথায় কষ্ট হচ্ছে অভি? শোনো, বলো না, এমন করছো কেন? চোখ খোলো না অভি। অভিব্রত চোখ খুলতে পারছে না। ওর এই অবস্থা দেখে ভয়ে কেঁদে উঠল সৃজিতা। কি করবে কিছুই বুঝতে পারছে না। পাশে ছেলেটা উঠে ভ্যাবা চাকা খেয়ে তাকিয়ে আছে মায়ের দিকে। সৃজিতা চোখ মুছে নিজেকে সামলানোর চেষ্টা করলো। ও বুঝতে পারলো সত্তর হসপিটাল না নিয়ে গেলে কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে। পাশ থেকে ফোনটা তুলে নিয়ে ও ভাইকে ফোন করলো। তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স ডেকে অভিকে হসপিটাল নিয়ে যাওয়ার ব্যবস্থা করলো। সন্ধ্যা 6:30। অভিব্রত এখন স্টেবল। সারাদিন আইসিইউতে রাখার পর এখন ওকে কেবিনে রাখা হয়েছে। ওর শ্বাস প্রশ্বাস সাধারণভাবে চললেও এখনও জ্ঞান ফেরানো যায়নি। সৃজিতা ডাক্তারদের সঙ্গে ওর স্বপ্ন আর ডায়েরির কথাগুলো আলোচনা করার পর সাইকিয়াট্রিস্টরা ওর ব্রেন স্টাডি করেও দেখেছেন, তবে সেরকম কিছুই বুঝতে পারেননি। অভিব্রত সেনের বাড়ির লোক? গেস্ট ওয়েটিং রুমে একজন নার্স এসে ডাক দিল। সকাল থেকে না খেয়ে চিন্তান্বিতভাবে এক কোণে পড়ে থাকা সৃজিতা বলে উঠল, এই যে আমি। ডক্টর সান্যাল আপনার সঙ্গে দেখা করতে চান। ডক্টরের সঙ্গে দেখা করে আপনি অভিব্রত বাবুকে দেখতে পারেন। উনি এখন বিপদমুক্ত। সৃজিতার উদ্বিগ্ন চেহারাটায় কিছুটা শান্তির ছাপ ফুটে উঠল। দেবাংশুকে ভাই আর মায়ের কাছে রেখে সৃজিতা নার্সের সঙ্গে বাইরে বেরোলো। বাইরে বেরোতেই অভিব্রতর কলিগ সৌম্যর সঙ্গে দেখা। অভি কেমন আছে এখন? হাঁফাতে হাঁফাতে জিজ্ঞাসা করলো সে। সৃজিতা উত্তর দিল, এখন ঠিক আছে, ডাক্তার ডাকছে, তুমি যাবে? চলো চলো। সৃজিতা আর সৌম্য নার্সের সঙ্গে ডক্টর সান্যালের কেবিনে প্রবেশ করলো। ওদের দেখতেই ডক্টর ইশারায় বসতে বললেন। ডক্টর সান্যাল এক মনে অভিব্রতর মস্তিষ্কে সিটি স্ক্যান আর ইইজিগুলো দেখছিলেন। সঙ্গে আরও অনেক রকমের মেডিকেল নথিপত্র নিয়ে বসেছিলেন। ওদের দেখতে পেয়ে রিভলভিং চেয়ারটা ঘুরিয়ে সামনের দিকে নিয়ে এসে চশমাটা খুলে জিজ্ঞাসা করলেন, আপনি অভিব্রতর স্ত্রী? হ্যাঁ। আচ্ছা, এর আগে কোনোদিন এরকম কিছু হয়েছিল?
না ডাক্তারবাবু। বেশ। ওর ছোটবেলায় কোনো দুর্ঘটনা বা প্রণয়জনিত কিছু? না ডাক্তারবাবু, আমার অন্তত জানা নেই। তবে অভিকে যতদূর চিনি ওর পাস্ট লাইফ সম্বন্ধে আমার অজানাও কিছু নেই। তবে তবে সৃজিতা একটু আমতা আমতা করে বলল, আজ সকালে যে ডায়েরিটা আর মেয়েটার ব্যাপারে আপনাকে বলেছিলাম সেটা অভি আমাকে লুকিয়েছিল। যদিও সেগুলোর কোনোটাই বাস্তব নয়, বরঞ্চ স্বপ্ন। হ্যাঁ, সেটা বলেছিলেন। তবে স্বপ্নগুলো বড্ড ডেপথের। মানে ডাক্তারবাবু? ডক্টর সান্যাল চশমার হাতলটা দিয়ে নিজের গালটা খানিক ঘষে নিয়ে তারপর বলতে শুরু করলেন, মিসেস সেন, অভিব্রতর কেসটা কোনো নর্মাল কেস নয়, সেটা আপনিও এতক্ষণে হয়তো বুঝে গেছেন। কারণ হার্ট অ্যাটাক হওয়ার মতো ওর শরীরে কিছুই নেই। উপরন্তু ওর শরীরের সমস্ত টেস্ট নর্মাল। সেক্ষেত্রে হার্ট অ্যাটাকের কারণ হিসেবে কোনো মেন্টাল শককেই দায়ী করা যেতে পারে। কিন্তু সেটা কিসের জন্য? শকটার এত তীব্রতাই বা কেন? আমার এক নিউরোলজি স্পেশালিস্ট এবং সাইকিয়াট্রিস্ট বন্ধুর সঙ্গে এ বিষয়ে আমার অনেকক্ষণ আলোচনা হলো। ওর ব্রেন অ্যাক্টিভিটিও স্টাডি করা হয়েছে। সবকিছু মিলিয়ে একটাই সিদ্ধান্তে আসতে পেরেছি, অভিব্রত ডেলিউশনাল ডিসঅর্ডার নামক রেয়ার মানসিক ব্যাধিতে আক্রান্ত। এই রোগে সাধারণত মানুষ নিজের অস্তিত্বকে কোনো ঐতিহাসিক চরিত্রের বা মানুষের সঙ্গে গুলিয়ে ফেলে। সেই কাল্পনিক মানুষটির সঙ্গে সব ধরনের মিল খুঁজে পায় সে। এমনকি তার সাবকনশিয়াস ব্রেন তাকে স্বপ্নে সেই মানুষটিতে পরিণত করে। তার সমস্ত অভিব্যক্তিকে বর্তমান মানুষটির সত্যি বলে মনে হয়। তার আঘাত লাগলে বর্তমান মানুষটিরও আঘাত লাগে। তার খিদে পেলে... সরি টু ইন্টারাপ্ট ডাক্তারবাবু, আমি মানতে পারলাম না, বলে উঠল সৌম্য। ডাক্তার সান্যালের ভ্রুযুগল কুঁচকে গেল। সৌম্য নিজের মোবাইল ফোনটা বের করে আজ সকালে পাবলিশ হওয়া একটা নিউজ পেপারের একটি পোস্ট তুলে ধরে বলল, আমি অভির কালিগ। অভির সঙ্গেই এই একই নিউজ পেপারে সাংবাদিকতা করি। আজ সকালে অভির লেখা এই আর্টিকেলটার ফার্স্ট এপিসোডটা পাবলিশ হয়েছে। আপনাকে একটু মন দিয়ে দেখতে বলবো। ডক্টর সান্যাল তার চশমাটা নাকের ডগায় লাগিয়ে মন দিয়ে আর্টিকেলটা পড়তে লাগলেন। নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই প্রথমে পড়তে শুরু করে কিছুটা পড়ার পরই আশ্চর্যভাবে তাকাতে লাগলেন আর্টিকেলটার দিকে। আরও গুরুত্ব সহকারে চুপচাপ আর্টিকেলটা পড়ে শেষ করলেন। সৌম্য জিজ্ঞাসা করল, কি বুঝলেন ডাক্তারবাবু? নিউজ পেপার রিপোর্টার হিসেবে অভিব্রত লেখার হাত নিঃসন্দেহে অতুলনীয়। ডিটেলিংগুলোও দারুণ। প্রাক বিশ্বযুদ্ধের ইতিহাস নিয়ে এরকম লেখা আজকাল আর দেখা যায় না। তবে এরকম পুঙ্খানুপুঙ্খ বর্ণনার জন্য সেসব জায়গায় অনেক দিন গিয়ে থেকে সেখানকার মানুষদের সঙ্গে কথাবার্তা বলে এই সমস্ত ইনফরমেশনগুলো গ্যাদার করতে হয়। কিন্তু সেসবের জন্য তো প্রচুর টাকা পয়সা দরকার। আপনাদের ফাইন্যান্স ডিপার্টমেন্ট এগুলো অ্যাফোর্ড করে? এগুলো অভি আমাকে আমাদের অফিস কেবিনে বসে চোখ বন্ধ করে শুধুমাত্র ডেসক্রিপশন দিয়ে গিয়েছিল, আর আমি টাইপ করে গিয়েছিলাম। এগুলোর জন্য আমাদের কোথাও যেতে হয়নি। ডাক্তার সান্যাল আর সৃজিতা দুজনেই আশ্চর্য আর হতবাক। সৌম্য আবার বলে উঠল, ডাক্তারবাবু, আমার মনে হয় আদ্রিয়ানের গল্পটা বাস্তব, এবং এই নামে রোমানিয়ায় সত্যি কোনোদিন কেউ হয়তো ছিল। তার মানে বলতে চাইছেন রিইনকারনেশন, পুনর্জন্ম? মেডিকেল সায়েন্সে এর কোনো ভিত্তি নেই। ভিত্তি না থাকলেও এর আগে এরকম অনেক ঘটনাই ঘটেছে ডাক্তারবাবু, যার উদাহরণ আপনি ইন্টারনেটে অনেক পাবেন। অভির ক্ষেত্রে তাই এটাকে শুধুমাত্র ডেলিউশনাল ডিসঅর্ডার বলা যায় না। মিস্টার সৌম্য, আপনার কথায় যুক্তি আছে মানছি, কিন্তু মেডিকেল সায়েন্স কোনো মিথ বা লোক কথায় চলে না। ট্রিটমেন্টের জন্য কোনো নির্দিষ্ট পথ বেছে নিতে হয়, সেটাই আমি করছি। এদিকে অভিব্রতর অবচেতন মনে আদ্রিয়ানের প্রাণবায়ু এখনো শূন্যে মিলিয়ে যায়নি। ঝাপসা অশ্রুসিক্ত চোখে ও সামনে এলিনাকে দেখতে পাচ্ছে। এলিনা রাশিয়ান বিমানের পরোয়া না করে ওর সামনে হাঁটু মুড়ে বসে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে। এলিনার মা পেছন থেকে ছুটতে ছুটতে আসছে।
এলিনা ওর হাত দুটো বাড়িয়ে আদ্রিয়ানের মাথাটা টেনে নিজের কোলে তুলে নিল। সে আদ্রিয়ানের মাথায় মাথা ঠেকিয়ে ডুকরে কাঁদছে। ও সুগন্ধিত চুলের স্পর্শ আর সুবাসে আদ্রিয়ানের কঠিন মৃত্যু যন্ত্রণা কোমল মোহময় হয়ে আসছে। আদ্রিয়ানের খুব ঘুম পাচ্ছে। ওর ঠোঁট শুকিয়ে আসছে, ওর নিঃশ্বাস আটকে আসছে। একটা শেষ আলিঙ্গন করার আপ্রাণ চেষ্টায় আদ্রিয়ান হাত দুটো তুলল। তখনই হঠাৎ আদ্রিয়ানের চোখের সামনে সবকিছু ঘোর কালোয় ঢেকে গেল। এ কি ধরনের অনুভূতি? একটা ঠান্ডা বরফ শীতল আবহাওয়া চারিদিকে, যেন হঠাৎ করে জানুয়ারির উত্তরে হাওয়া কোনো চোরা পথে ঢুকে চারিদিক ঠান্ডা করে দিয়েছে। তখনই ওই কালো অন্ধকারাচ্ছন্ন আবহাওয়ায় হালকা আলোর সঞ্চার হতে লাগলো। সামনের দৃশ্যটা ধীরে ধীরে পরিষ্কার হচ্ছে। এক টানা একটা অস্বস্তিকর বিপ আওয়াজ হচ্ছে কোথাও। একটা চেনা গলার আবছা ডাক। অভি? অভিব্রতর চোখ খুলল। নিজেকে হাসপাতালের বেডে শায়িত দেখল সে। অভিকে নড়াচড়া করতে দেখেই ওর সামনে এসে বসলো সৃজিতা। অভি, অভি দেখো, আমি শ্রী। বাবু, আমরা সবাই আছি, চোখ খোলো। তুমি ঠিক হয়ে গেছো, আমাদের দিকে তাকাও। অভি হঠাৎ নিজের অজান্তেই কিভাবে যেন ফুঁপিয়ে ফুঁপিয়ে কেঁদে উঠল। সৃজিতা তাড়াতাড়ি ওকে জড়িয়ে ধরল। অভিব্রত কাঁদতে কাঁদতে বলে উঠল, শ্রী, আমাকে আমাকে মাফ করে দাও শ্রী। এলিনার কথা তোমাকে আমার বলা উচিত ছিল। সৃজিতা অভিকে বুকে জড়িয়ে ধরে বলে উঠল, আমি সব জানি অভি, আর এতে তোমার কোনো দোষ নেই। আমি আর কোনোদিন এলিনাকে দেখতে পাবো না শ্রী। আর কোনোদিন আমাদের দেখা হবে না। দুঃখ করো না অভি, যা হওয়ার হয়ে গেছে অনেক অনেক আগে। ঈশ্বরের বিধান আমরা মানতে বাধ্য। এলিনা যেমন আর নেই, তেমনি আদ্রিয়ানও নেই। এখন আছে অভিব্রত আর সৃজিতা, সঙ্গে তাদের ছোট দেবাংশু। আমরাই তোমার বর্তমান, আমরাই ভবিষ্যৎ। আমাকে কোনোদিন ছেড়ে চলে যাবে না তো শ্রী? সৃজিতা ওর হাতের বাঁধনটা আরো শক্ত করে অভিকে বুকে জড়িয়ে ধরে বলে উঠল, যাব না, কোথাও যাব না, কোথাও যাব না তোমাকে ছেড়ে। সব সময় তোমার পাশে থাকবো। এভাবে বুকে জড়িয়ে ধরে আগলে রাখবো তোমায়, কথা দিলাম। শুনছিলেন রোমানিয়ার গোলাপ। আদ্রিয়ানের চরিত্রে অভিনয় করেছেন অর্পণ, এলিনার চরিত্রে অন্তরা, অভিব্রতর চরিত্রে ইমরান, সৃজিতার চরিত্রে চন্দনা, সৌম্যর চরিত্রে শুভ্রাঞ্জন, ডাক্তারের চরিত্রে অর্ণব, নার্সের চরিত্রে রাজলক্ষ্মী, পোস্টার অ্যান্ড সাউন্ড ডিজাইন ইমরান। গল্পটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহিত করুন। সঙ্গে থাকুন এবং শুনতে থাকুন শব্দ গল্প দ্রুম।